আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আতকিয়া আদিবা চৌধুরী। ২০ বছর পর আজ রংপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে শহীদ আবু সাইদের কবর জিয়ারত, পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎ ও পরে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তিনি। তারেক রহমানের আগমনের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। দীর্ঘদিন পর তারেক রহমানের জনসভায় ব্যাপক লোক সমাগমের আশা নেতাকর্মীদের। বিএনপি চেয়ারম্যানের কাছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি এবং নানা সমস্যার কথা তুলে ধরবে রংপুরবাসী। রাজনীতিতে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচারের দাবি জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ঝগড়া ফ্যাসাদে যেতে চায় না বিএনপি, মানুষের জন্য পরিকল্পনা অনুযায়ী কাজ করতে চায় তার দল। বরেন্দ্র প্রকল্প চালু, পদ্মা ব্যারেজ নির্মাণ সহ বেশ কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য সুদ সহ 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করবে। উত্তরাঞ্চলে আয়োজিত বিভিন্ন জনসভায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র পদ্মাপাড়ের জনপদে যে প্রতিবাদেরও ডাক দিয়েছিলেন, সেখানে এখন পরিবর্তনের জনতরঙ্গ। তারেক রহমান। সিল্ক সিটি খ্যাত রাজশাহী নগরের মাদ্রাসা মাঠের জনসমুদ্রে ধানের শীষের ঢেউ তুলে বিএনপি চেয়ারম্যান বললেন, মানুষের রায় পেলে বরেন্দ্র অঞ্চলের ভাগ্য উন্নয়নে পরিকল্পনা অনুযায়ী কাজ করবে বিএনপি। প্রিয় ভাই বোনেরা, আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার এটার সুবিধা সকল মানুষ পাবে, কারণ উৎপাদন যখন বাড়বে স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। আরেকটি কাজ করতে চাই, যদি আপনাদের সমর্থন থাকে, আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। পদ্মা ব্যারেজ যদি ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারি, এলাকার মানুষের, পুরা এই এলাকার মানুষের উপকার হবে। রাজশাহী সহ নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সবাই কিভাবে আমকে সংরক্ষণ করা যায়, আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই এই এলাকায়। আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। 22 বছর পর আমের রাজধানীতে দাঁড়িয়ে তারেক রহমান বলেন, একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, তাই সবাইকে সজাগ থাকতে হবে। বিগত 16 বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি, নিশিরাতের নির্বাচন দেখেছি, আমিডামি নির্বাচন দেখেছি, গায়েবী নির্বাচন দেখেছি। দেশের মানুষ ভোট দিতে পেরেছিলেন আপনারা? পারেননি আপনারা ভোট দিতে। কিন্তু আরেকটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে বাধাগ্রস্ত করা যায়। আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, প্রতিপক্ষের সমালোচনায় মানুষের সুফল আসবে না জানিয়ে তারেক রহমান বলেন, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে তা তদন্ত করতে হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা ঝগড়া ফ্যাসাদ বিবাদের মধ্যে যেতে চাই না। কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে, সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। নামমাত্র মেগা প্রকল্প নয়, জনগণের প্রকল্প বাস্তবায়ন করতে হলে গণতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, মানুষ সিদ্ধান্ত নিবে দেশ কোন দিকে যাবে। এই যে 5ই আগস্টে একটি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে এই পরিবর্তন জনগণের ভাগ্যের পরিবর্তন যাতে করে। এবং সেজন্যই আজকে আমাদের জন্য এই 12 তারিখে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব, নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে। এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট চান তারেক রহমান।
12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে পরে ইনশাল্লাহ 13 তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতির মাঠে বাড়ছে উত্তাপ আর উত্তেজনা। এমন প্রেক্ষাপটে ধানের শীষের পক্ষে বরেন্দ্র অঞ্চলে ভোট চাইলে তারেক রহমান বললেন সবাইকে নিয়েই মিলেমিশে আগামীর দেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। এর আগে রাজশাহী পৌঁছে হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করেন তারেক রহমান। সন্ধ্যায় আত্রাই নদী তীরবর্তী শস্য ভাণ্ডার খ্যাত নওগাঁ শহরের এটিম মাঠের জনসভায় তারেক রহমান ধানের শীষে ভোট চেয়ে বলেন ষড়যন্ত্র থেমে নেই। একটা তো পালিয়ে গেছে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল, তলে তলে একসাথেই ছিল। গত 16 বছরেও আপনারা মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে, তাদেরকে কোথাও ছিল না, ওই ভিতরে ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা। আচ্ছা, তো এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন রকম। এখন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। ব্যালট বাক্স পাহারা দিতে হবে। 2008 সালে কি হয়েছিল মনে আছে? 2008 সালে কিন্তু ওই যে ম্যাজিক দেখা না, ম্যাজিক এই আছে এই নাই, ওই খালি বক্স দেখা ভরা বক্স দেখা দিচ্ছে। তারপরে মনে আছে 2008 সালের ঘটনা? কাজে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে। এরপর নিজের পৈতৃক জেলা উত্তরের প্রবেশদ্বার ও প্রাচীন পুণ্ড রাজ্যের রাজধানী খ্যাত বগুড়ার সমাবেশে রওনা করেন তারেক রহমান। দীর্ঘ 19 বছর পর এটি তারেক রহমানের বগুড়া সফর। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, নওগাঁ। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ফেনীতে জনসভায় যোগ দেবেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। ভোর থেকে পাইলট স্কুল মাঠে জড়ো হয়েছে 11 দলীয় জোটের নেতাকর্মীরা। তারা বলেন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় দেশের মানুষ। দুদিনের সফরে ফেনী সহ আরও 3 জেলায় নির্বাচনী জনসভা করবেন ডক্টর শফিকুর রহমান। ফেনীর পর নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায়ও বক্তব্য রাখবেন তিনি। এই মুহূর্তে ফেনীতে জামায়াতের জনসভা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, জনসভায় লোক সমাগম কেমন দেখছেন এবং জামাত আমির ঠিক কখন বক্তব্য দেবেন? উত্তরাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলো সফর শেষে আজ ফেনীতে আসছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 10টা নাগাদ তার এখানে এসে উপস্থিত হওয়ার কথা ছিল, তা কিছুটা হয়তো বিলম্ব হয়েছে। তবে তাকে ঘিরে কিন্তু যেই সমাবেশ হওয়ার কথা রয়েছিল বা জনসভা হওয়ার কথা ছিল জামায়াতে ইসলামী, সেটি কেন্দ্র করে কিন্তু সকাল থেকে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় আমরা দেখেছি। হাজার হাজার নেতাকর্মী সকাল থেকেই মূলত হাজার হাজার নেতাকর্মী তারা মিছিল নিয়ে কিন্তু এই জনসভা মাঠটি, যেটি ফেনী সরকারি পাইলট স্কুল রয়েছে, সেই মাঠে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা দেখছিলাম যে তার উপস্থিতিতে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে মাঠের চারপাশ, এবং সড়কও অবস্থান নিয়েছেন অনেক নেতাকর্মী। আর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সকাল 10টা নাগাদ বক্তব্য রাখার কথা ছিল এখানে, তবে এখনও তিনি এসে এখানে উপস্থিত হননি। আমরা ধারণা করছি যে হয়তো 15 থেকে 20 মিনিটের মধ্যেই তিনি এখানে উপস্থিত হবেন। তাছাড়া এই ফেনী এলাকায় কিন্তু 3টি সংসদীয় আসন রয়েছে, যেখানে 2টি আসনে জামায়াতের প্রার্থী রয়েছেন এবং একটি আসন ফেনী 2 আসন, সেখানে রয়েছেন 11 দলীয় জোটের প্রার্থী। এবং তাছাড়া যদি আপনাদেরকে একটু জানাই যে 11 দলীয় জোটের অন্যান্য যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছে, তারা কিন্তু এই জনসভা ইতিমধ্যে এসেছেন এবং এসে বক্তব্য রেখেছেন। তারা যেটি বলছেন যে বাংলাদেশে যেই ভোটকে কেন্দ্র করে যে গণজোয়ার তৈরি হয়েছে, সেই গণজোয়ারের পক্ষেই বাংলাদেশের মানুষ রায় দেবেন এবং দাঁড়িপাল্লার পক্ষেই তারা রায় দেবেন এবং 11 দলীয় জোট সরকার গঠন করবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। আমরা কিন্তু নেতাকর্মীদের সাথেও কথা বলার চেষ্টা করেছি এবং তারা যেটি বলছেন যে তারা একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চান এবং সেই ব্যবস্থার কেন্দ্র হিসেবেই কিন্তু তারা চান যেন
যারা ভোটার রয়েছেন এই ফেনী জেলার, সেই ভোটাররা যেন এই দাঁড়িপাল্লার পক্ষেই রায় দেন। এবং আপনাদেরকে যদি আরেকটি তথ্য জানাই, সেটি হচ্ছে এই ফেনী জেলার পরেই লক্ষ্মীপুর, নোয়াখালী এবং কুমিল্লায় দুটি পথসভা এবং জনসভা করবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আগামীকালকেও তার কর্মসূচি রয়েছে কুমিল্লা জেলাকে কেন্দ্র করে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ আদিবাদ। জানছিলাম ফেনীতে জামাত আমিরের নির্বাচনী প্রচারের খবর। নরসিংদীর বেলাবোতে নিখোঁজের ৩ দিন পর বস্তাবন্দি অবস্থায় এক পোল্ট্রি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আজিমুল কাদের ভুইয়া। তিনি বেলাবো উপজেলার বীর বাখবের গ্রামের বাসিন্দা। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রাতে আজিমুল নিজ পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন তার ভাগ্নে বেলাবো থানায় সাধারণ ডায়েরি করেন। পরে স্থানীয়দের খবরে এলাকার একটি ডোবা থেকে পোল্ট্রি ব্যবসায়ী আজিমুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার কারণ খতিয়ে দেখছে তারা। খেলার খবর। নারী টি-20 বিশ্বকাপ বাছাই প্রসঙ্গ। নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। শুরুটা বেশ আক্রমণাত্মক করেন ওপেনার জুরাইয়া ফেরদৌস ও দিলারা আক্তার। কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে দলীয় ৬৭ রানে ফেরেন ২ ওপেনার। ২৮ বলে ৩৯ রান আসে দিলারার ব্যাট থেকে। ২২ বলে ২২ রান করে মাঠ ছাড়েন জুরাইয়া। ২ ম্যাচ হাতে রেখেই নারী টি-20 বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করলেও এখানেই থামতে চায় না বাংলাদেশ। নেপালে চলমান বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েই দেশে ফেরার লক্ষ্য নিগার সুলতানাদের। র্যাঙ্কিংয়ের তুলনায় স্কটিশরা খর্বশক্তির হলেও ছাড় দিতে নারাজ বাংলাদেশ। বাছাই পর্বের সবগুলো ম্যাচ জিতেই দেশে ফিরতে চায় এখন পর্যন্ত অপরাজিত থাকা বাংলাদেশ। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।